বকুল, ও বকুল, কোথায় গেলি রে? একবার এদিকে আয় দেখিনি। আমার প্রেসারের ওষুধটা দে আর এক গ্লাস জল দে। এই কথাগুলো বলেন অশীতিপর বৃদ্ধা কাঞ্চনা দেবী। ওনাকে দেখাশোনা করে বকুল। বকুল যখন ছোট ছিল তখন থেকেই এই গোস্বামী বাড়িতে আছে। বকুলের বাবা অনেক কাল আগেই মারা গেছে। তখন ও আর ওর ভাই বোন খুব ছোট। ওর মা সনুকা তখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে। সনুকা আবার কাঞ্চনা দেবীর বাপের বাড়িতে কাজ করত। ওর এমন অবস্থা দেখে কাঞ্চনা দেবী সনুকাকে বলেন, সনুকা, তোমার এই বড় মেয়েটাকে আমার কাছে রাখো। আমার কাছে থাকবে, ওর কোনো অযত্ন হবে না। ওকে আমি পড়াশোনা করাবো, ওর সব দায়িত্ব আমার। আবার মাসে মাসে মাইনেও দেব। আমার হাতে হাতে কাজ করে দেবে, আমার বাড়ির মেয়ে হয়ে থাকবে। সনুকা যেন হাতে চাঁদ পেল। মাসে মাইনে পাবে, আবার মেয়ের পিছনে খরচাও হবে না, তাই কোনো চিন্তা না করেই বকুলকে ওনার সাথে পাঠিয়ে দেয়। সেই 10 বছর বয়স থেকেই বকুল এই গোস্বামী বাড়িতে দীর্ঘ 25 বছর ধরে আছে। কাঞ্চনা দেবীর 2 মেয়ে আর এক ছেলে। ওনার স্বামী আগে আর্মিতে চাকরি করতেন। উনি এই বাড়িটা বানান। এখান থেকেই ওনাদের ছেলেমেয়েরা বড় হয় এবং বিয়েও হয়। কাঞ্চনা দেবীও চাকরি করতেন। উনি স্কুল টিচার ছিলেন। পয়সার অভাব ওদের ছিল না, তাই 3 ছেলেমেয়ের সাথে বকুলও বেড়ে ওঠে। বকুল অবশ্য ওনার ছেলেমেয়েদের থেকে অনেকটাই ছোট। যথাসময় কাঞ্চনা দেবী আর সুশোভনবাবু 2 মেয়ের বিয়ে দেন। মেয়েরা তাদের স্বামীর সাথে কর্মসূত্রে একজন দিল্লিতে এবং অন্যজন মুম্বাইতে থাকে। বছরান্তে 2-1 বার আসে। ওনাদের ছেলেটি ছোট। ছেলে দৈপায়ন চাকরি সূত্রে বিদেশ চলে যায়। ওনারা ওরও বিয়ে দেন। ছেলেমেয়ে চলে যাওয়ার পর ওনারা এই বকুলকে নিয়েই এখানে থেকে যান। বকুল পড়াশুনো করে আর বাড়ির কাজকর্ম করে। বেশ ভালোই চলছিল ওদের 3 জনের সংসার। হঠাৎ করেই সংসারে কালো মেঘ ঘনিয়ে আসে। বার্ধক্যজনিত কারণে সুশোভনবাবু অসুস্থ হয়ে পড়েন এবং একদিন হঠাৎ করেই হার্ট ফেল করে মারা যান। ছেলেমেয়েরা খবর পেয়ে চলে আসে। যথাসময়ে সুশোভনবাবুর শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যায় এবং ছেলেমেয়েদেরও যে যার জায়গায় ফিরে যাওয়ার সময় হয়ে যায়। দৈপায়ন মাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। কাঞ্চনা দেবী বলেন, আমি তোমাদের সাথে মাসখানেকের জন্য বেড়াতে যেতে পারি, কিন্তু একেবারের জন্য যেতে পারবো না। এই ভিটে ছেড়ে, আমার সাজানো সংসার ছেড়ে আমি একবারের জন্য কোথাও যাব না। পরে ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিশ্চিন্তে ফিরে যাও, আমি আর বকুল এখানে থাকতে পারবো। তাছাড়া বকুল এবছর মাধ্যমিক দেবে। ওর পড়াশোনা মাঝপথে বন্ধ করতে পারবো না। আমি এখনো শক্ত সমর্থ আছি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। বাধ্য হয়েই ওনার ছেলেমেয়েরা স্ব কর্মস্থলে পরিবার নিয়ে ফিরে যায়। কাঞ্চনা দেবী আবার নতুন করে জীবন শুরু করে দেন। বকুল পড়াশুনো শেষ করার আগেই এই বাড়িতে আসা এক ইলেকট্রিক মিস্ত্রির সাথে ভাব ভালোবাসা হয়। কাঞ্চনা দেবী নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেন। তবে কথা থাকে বকুল সারাদিন ওনার বাড়িতে থাকবে, কাজকর্ম করবে, রাতে সমরের মানে বকুলের বরের সাথে শ্বশুরবাড়িতে ফিরবে। তবে শ্বশুরবাড়িতে ওর কেউই নেই, সমর অনাথ। বিয়ের কয়েক মাসের মধ্যেই সমরের সাথে বকুলের ঝগড়াঝাটি আরম্ভ হয়। একদম মিলমিশ হচ্ছিল না ওদের, কারণ সমর নাকি খুব কুঁড়ে। একদিন কাজে গেলে পরের 2 দিন আর কাজে যায় না। এই নিয়ে যত অশান্তি। তাই 1 বছরের মধ্যে বকুল শ্বশুরবাড়ি থেকে একেবারের জন্য চলে আসে এই গোস্বামী বাড়িতে। পরে ওদের ডিভোর্স হয়ে যায়। এই গোস্বামী বাড়িতে আবার দুজনে থাকা আরম্ভ করে। কেটে যায় বেশ কয়েকটি বছর। চলছিল বেশ ভালোই। কয়েকদিন ধরেই বকুলের আচরণ দেখে কাঞ্চনা দেবীর কেমন যেন সন্দেহ হয়। ও যেন কেমন চঞ্চল হয়ে গেছে। সব সময় কেমন যেন উড়ু উড়ু ভাব। বারবার বাইরে যেতে চায়, মানে কেবল সুযোগ খোঁজে দোকানে যাওয়ার। কাঞ্চনা দেবী ওকে বকাবকি করেন, বলেন, এত দোকানে যাওয়ার কি আছে, সবই তো কেনা আছে। উনি বকুলকে বাইরে যেতে দেন না বলে বকুলের খুব রাগ হয়, মুখ গম্ভীর করে থাকে, এখন মুখে মুখে তর্ক করে। কাঞ্চনা দেবী ওকে কিছু বললেই বকুল বলে, আজকাল তুমি বড় খিটখিট করো দিদিমণি। কাঞ্চনা দেবী স্কুল টিচার বলে ওনাকে অনেকের মতো বকুলও দিদিমণি বলে ডাকে। আবার কোনো সময় বলে, চুপ করো না দিদিমণি। কাঞ্চনা দেবী লক্ষ্য করেন টাকা পয়সা পাওয়া যাচ্ছে না। বকুল আগে এমন ছিল না। সন্দেহ হয় বকুলের উপর। সেদিন হাতে নাতে ধরে ফেললেন কাঞ্চনা দেবী। দেখেন
বকুল আলমারি থেকে টাকা বের করে লুকিয়ে রাখছে। কাঞ্চনা দেবী ওর হাত থেকে টাকাটা কেড়ে নিতেই ওর খুব রাগ হয়। তেজ দেখিয়ে একটা ঝটকা মারতেই কাঞ্চনা দেবী পড়ে যান। উঠে দাঁড়িয়ে উনি ওর গালে ঠাস করে একটা চড় মারেন। তখন থেকেই দুজনের মধ্যে শত্রুতা শুরু হয়। কাঞ্চনা দেবী ওকে ওর বাড়িতে পাঠিয়ে দেবার কথা বলতেই বকুল ওনার পায়ে ধরে কেঁদে কেটে এই বাড়িতেই থেকে যায়। আসলে বকুল এক বদমাইশ নেশাখোর লোকের পাল্লায় পড়েছে। তারই কুপরামর্শে বকুল টাকা পয়সা চুরিচামারি করতে থাকে। একদিন ওই ছেলেটার পরামর্শেই কাঞ্চনা দেবীর আলমারি থেকে ওনার সাধের নেকলেসটা চুরি করে বকুল। ওই নেকলেসটা উনি ওনার একমাত্র নাতনিকে দেবেন বলেই রেখেছিলেন। সেদিন এই নিয়ে বকুলের সাথে কাঞ্চনা দেবীর খুব অশান্তি হয়। কাঞ্চনা দেবী ওকে পুলিশে দেওয়ার ভয় দেখায়। তখন ভয়ের চোটে বকুল সেই নেকলেসটা দিয়ে দেয়। সেদিন রাতেই সেই বদমাইশ লোকটার দেওয়া ঘুমের ওষুধ কাঞ্চনা দেবীর খাবার জলে মিশিয়ে দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়ে ওনার আলমারি থেকে টাকা পয়সা আর সেই নেকলেসটা চুরি করে পালাতে যায়। তখন কাঞ্চনা দেবী ওকে ধরে ফেলেন। আসলে কাঞ্চনা দেবী বুঝতে পেরেছিলেন বকুল ওনাকে ঘুমের ওষুধ দিয়েছে খাবার জলের মধ্যে, তাই ওই জল না খেয়ে কায়দা করে জলটা ফেলে দিয়ে ওর সামনেই অন্য জল খেয়ে শুয়ে পড়েন এবং গভীর ঘুমের ভান করে শুয়ে থাকেন। ওনার বাঁধা পেয়ে বকুল ক্ষিপ্ত হয়ে ওনার উপর চড়াও হয়ে ওনাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। ওনার টাকা পয়সা আর নেকলেসটা নিয়ে বাড়ির বাইরে যায়। ওখানেই বদমাইশ লোকটা ওর জন্য অপেক্ষা করছিল। পরে ওরা ওখান থেকে পালিয়ে যায় অনেক দূরে। বকুল আর মদন এক মন্দিরে গিয়ে বিয়ে করে অন্য জায়গায় ঘর বাঁধে। বকুলের মনে খুব আনন্দ, কারণ ওদের এখন টাকা পয়সার অভাব নেই। দিব্যি চুরি করা টাকা পয়সায় সংসার চলছে। তবে তখনও নেকলেসটা বিক্রি করেনি। মনে ভাবে টাকা পয়সা শেষ হলে তবেই নেকলেসটা বিক্রি করবে। ততদিন মাঝে মাঝে ওটা পরে দেখত বকুল। কয়েকদিন ধরে বকুল কেবল ভয় পাচ্ছে। কেবল মনে হচ্ছে দিদিমণি ওকে অনুসরণ করছে আর বলছেন, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। মদনকে এই কথাটা বললে মদন হেসে উড়িয়ে দিয়ে বলে, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? আজ রাতে এক ঢোক মদ আমার সাথে খাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। সেদিন রাতে খাওয়া দাওয়া করে শুয়েই ঘুমিয়ে পড়েছে বকুল। হঠাৎ একটা শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় বকুলের। ভালো করে চোখ মেলে দেখে ওদের বিছানার মশারির বাইরে কাঞ্চনা দেবী দাঁড়িয়ে আছেন। চোখ দিয়ে আগুনের গোলা বের হচ্ছে। হাতটা মশারির ভিতরে বাড়িয়ে দিয়ে বিকট স্বরে হা হা করে হেসে উঠে বলেন, আমার জিনিস ফেরত দে, দে আমার নেকলেসটা। বকুল মাগো বলে চিৎকার করে উঠেই অজ্ঞান হয়ে যায়। ওর চিৎকারে মদনের নেশা কেটে যায়। চোখ রগড়াতে রগড়াতে বলে, কি হলো বকুল? বকুলের সাড়া না পেয়ে ওর গায়ে ধাক্কা দেয়, কিন্তু বকুল চুপ করে থাকে। মদন বুঝতে পারে বকুল অজ্ঞান হয়ে গেছে, তাই ওর চোখে মুখে জলে ছিটা দেয়। বকুল চোখ মেলে যায়। ওর মুখে আতঙ্কের ছাপ। মশারির বাইরে হাত দেখিয়ে বলে, দিদিমণি এসেছিল, সত্যি বলছি। মদন বলে, তোর পেট গরম হয়েছে, তাই এমন সব দেখছিস। মরা মানুষ আসবে কি করে? পরের দিন আবার ওই একইভাবে দিদিমণিকে দেখে বকুল। ভয় বকুল সিটিয়ে থাকে। মদন আবার বলে, তুমি ভুল করছো, ঘুমের ঘরে স্বপ্ন দেখছো। আসলে তোমার মনে পড়ছে সব কথা, তাই ভয় পাচ্ছ। কয়েকদিন ধরেই বকুলের চোখে ঘুম নেই। ঘুমলেই চোখের সামনে দিদিমণির ভয়ানক মুখটা ভেসে উঠছে। চোখ মুখ একদম বসে গেছে, শরীরটা বেশ দুর্বল। সেদিন রাতেও বকুল ভয়ের চোটে ঘুমাতে পারেনি, জেগে আছে। হঠাৎ করেই বকুল দিদিমণির কণ্ঠস্বর শুনতে পায়। দেখে দিদিমণি ওর বিছানায়, ওর দিকে হাত বাড়িয়ে বলছেন, দিয়ে দে আমার নেকলেসটা। বকুল দুহাতে নিজের চোখ ঢেকে ফেলে। বকুল বুঝতে পারছে দিদিমণির হাত থেকে বাঁচা সম্ভব নয়। বকুল হাত সরিয়ে দেখতে যায় দিদিমণি আছেন না চলে গেছেন। বকুল দেখে দিদিমণির দুটো লিকলিকে সরু সরু হাত বাড়িয়ে দিয়েছেন ওর গলার দিকে, আর বিকট স্বরে হা হা করে হাসেন। সেই হাসি কেবল বকুলই শুনতে পাচ্ছে। সেই হাসি ওর কান ভেদ করে যায়। ঠান্ডা হাতটা ওর গলা চেপে ধরে। বকুলের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বকুল চিৎকার করে ওঠে। হঠাৎ করেই ওদের টিনের দরজার উপর কারা যেন করাঘাত করতে থাকে। সেই শব্দে মদনের ঘুম ভেঙে যায়। ঘুম চোখেই দরজা খুলে দেখে একদল পুলিশ ওদের ঘরে ঢুকে আসে। মদন পালানোর বৃথাই চেষ্টা করে। বিছানায় বকুলের নিথর দেহটা পড়ে আছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। বোঝাই যাচ্ছে শ্বাসরোধেই ওর মৃত্যু হয়েছে।
বকুলের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর মদনকে পুলিশ ধরে নিয়ে যায়। যাওয়ার আগে সেই নেকলেসটা পুলিশ খুঁজে পেয়ে যায় এবং সেটাও নিয়ে যায়। জানা যায় কাঞ্চনা দেবীর ছেলে মেয়েকে পাড়ার লোকেরাই খবর দেন। কাঞ্চনা দেবীর বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে ওনাদের সন্দেহ হয়। ওনারা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। মিস্টার দত্তের উপর এই তদন্তের ভার পড়ে। তদন্তের ভার হাতে নেওয়ার পর থেকেই মিস্টার দত্ত কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। কাঞ্চনা দেবী ওনাকে বকুলের ঠিকানা বলে দেন, তাই ওদের ধরতে বেশি সময় লাগেনি। তবে বকুলের শাস্তি আর কাউকে দিতে হয়নি। কাঞ্চনা দেবী নিজের হাতে বকুলকে শাস্তি দেন। ফরেন্সিক রিপোর্ট তো সেই কথাই বলছে।